নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনের ঘটনা শেয়ার করে নিয়েছেন নৈহাটির এক বাসিন্দা। তিনি একজন প্রাক্তন রেলকর্মী। তিনি বলছেন, আজকে এমন একটা ঘটনার কথা বলবো যেটা আমার নিজের কানে শোনা এবং যাদের সঙ্গে ঘটেছে, যারা এই ঘটনার সঙ্গে সরাসরি প্রত্যক্ষদর্শী, তারা আমার খুব চেনা জানা এবং কয়েকজন আছেন তো আমার খুব বর্তমানেও তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে। আমি নৈহাটির বাসিন্দা, তবে এর থেকে বেশি নাম বা আর কোনো কিছু আমি বলতে চাইছি না আমার। উনি বলছেন 2003 সালের ঘটনা। এই সময় ঘটনাটা সূত্রপাত হয়েছিল কালী পুজোর সময়। উনি লেভেল ক্রসিংয়ে নৈহাটিতে, ঠিক কোন লেভেল ক্রসিংয়ে, নৈহাটি থেকে হালি শহরের মধ্যে কোন জায়গাটায় উনি ডিটেলে মেনশন করেননি। উনি শুধু লিখেছেন লেভেল ক্রসিংয়ে আমি অ্যাজ আ গার্ড চাকরি করতাম তখন, তবে আমাদের ডিউটি চেঞ্জ হয়, রোটেশন হয়, আপনারা এগুলো সবই জানেন। সেদিন আমার মর্নিংয়ে ডিউটি ছিল। কালী পুজো হয়েছে সবে 2 দিন হলো। বড়মার মন্দিরে তখন ভিড় ছিল, প্রচণ্ড ভিড় হতো। বর্তমানে আজকের মতো এতটা না হলো, নৈহাটির কালী পুজো বরাবরই বিখ্যাত। বলছেন তখনই কিছু মানুষের মধ্যে একজন বাড়ির গৃহবধূ, তাকে দেখেছিলাম অদ্ভুতভাবে, যেই ট্রেন আসছে সামনে চলে যাচ্ছে করছে, তখন আমার একটু সন্দেহ হয়েছিল। আর আমরা যেহেতু এই পেশায় আছি, আমরা বুঝতে পারি কে কোন ইন্টেনশন নিয়ে, ওনার ইন্টেনশনটা ছিল না যে লেভেল ক্রসিংটা ক্রস করে ওদিকে যাব বা কিছু, তার ইন্টেনশন ছিল না, তার একটা অন্য ইন্টেনশন ছিল। আপনারা বুঝতে পারছেন, আমি ইউটিউবে অনেক কিছু বলা যায় না। তো উনি তাকে বললেন, তখন লেডি কোনো গার্ড ওনার সঙ্গে ছিল না। এবার একজন মহিলার কাছে তো জোর করে তাকে সরিয়ে দেওয়া যায় না। উনি ওখানকারই একজন মহিলা পাশাপাশি ছিল, তাকে বলে দিদি এরকম দেখুন মনে হচ্ছে। তখন সেই ভদ্রমহিলার সাহায্য নিয়ে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এটা একদিন সকালের কথা, কালী পুজোর 2 দিন বাদে এটা শুরু। এবার এরপরও 1 দিন 2 দিন ওনাকে ওই রেল লাইনের ঠিক পাথর পড়ে থাকে ওই জায়গাগুলো, ঠিক ওইখানটা বসে থাকতে দেখেছেন। উঁচু উঁচু যে সিমেন্টের বাঁধানো বেদিগুলো থাকে, যেখানে লোহার রডগুলো গেছে, ওখানে বসে থাকতে দেখেছেন। এবার শুধু বসে আছে, সেখানে কাউকে কিছু বলার নেই, তাও উনি বাহানা করে যে না এখানে বসার নিয়ম নেই এমনি বলে ওনাকে সরিয়ে দিয়েছেন। পরপর 2 দিন ওনার ডিউটি চলাকালীন 2 দিন দেখেছেন। এবার রাতের শিফটে যে ছিল, তখন সে বলেছিল যে হ্যাঁ আমিও দেখেছি, রাত্রেবেলা প্রায় আসে, ও মনে হয় কোনো মতলবে আছে, একটা কিছু কাণ্ড ঘটাবে। 2 দিন 3 দিন ধরে ট্রাই করছে। একে বাঁচা মুশকিল এসব মানুষের, যেটাকে আমরা বলি আত্মহত্যা প্রবণতা। বলে বাড়ির লোককে খবর দেওয়া যায় না, বলে বাড়ির লোক তো কখনো দেখিনি যে কেউ খুঁজতে এসছে বা কিছু। তারপর কিছুদিন বেশ ব্যাপারটা ধামাচাপা পড়ে গেল, আমরাও সব ভুলে গেলাম। তারপর নভেম্বরের এক শেষ দেখলাম উনি এসে বসে আছেন, একজন মাঝবয়সী লোক, দেখে মনে হলো ওনার স্বামী। মাঝবয়সী বলছি কেন, 40-এর নিচে বয়স হবে, তার থেকে বা 40-এর ওপর একটু সামান্য বেশি, কিন্তু প্রৌঢ় বা বৃদ্ধ কোনোটাই বলা যায় না। দেখেই মনে হচ্ছে ইয়াং লোক, ভদ্রমহিলার স্বামী দেখে মনে হলো। বেশ তক্কাতক্কি করে ওনাকে হাত ধরে নিয়ে টানতে টানতে নিয়ে চলে গেল। তারপরে আরেকদিন এসে সে ভদ্রলোক এদেরকে জিজ্ঞেস করেছেন, তখন আরেকজন গার্ডে ছিল, ওনার তখন ডিউটি ছিল না, যে এরকম আমার স্ত্রীকে একটু দেখলে একটু খবর দেবেন, চেঁচামেচি করবেন। দেখুন একজন মহিলাকে তো আমরা হাত ধরে সরিয়ে দিতে পারি না, তবে ওনার কি মানসিক সমস্যা আছে? বলছে হ্যাঁ ওনার একটু মানসিক সমস্যা আছে, এখানটা এরকম ঘোরপাক কাচ্ছে এমনি। বলছে কেন, কি সমস্যা? এবার স্বাভাবিক অনেকের কিউরিওসিটি থাকে, অনেকের থাকে না। বলে না এমনি সাধারণ ঘরোয়া ব্যাপার, তার জন্য এখানে এসে বসে থাকে, এরকম সবসময় আমি নিজেকে শেষ করবো, এই ধরনের জাতীয় কথাবার্তা বাড়িতেও বলে, আপনারা একটু দেখবেন এ করবেন। বললো এটা তো আমাদের ডিউটির মধ্যে পড়ে না, তবে হ্যাঁ নিশ্চয়ই যতটা সম্ভব আমরা ট্রাই করব। তবে পুরুষ মানুষ হলে যতটা হাত ধরে তাকে টেনে সরিয়ে আনা যায়, একজন মহিলাকে কিন্তু সেটা সম্ভব না। সুতরাং আপনার বাড়ির লোক আপনাকেও কিন্তু নজরে রাখতে হবে। তবু আমরা অবশ্যই এখানে কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখলে, আপনি যখন বলে গেলেন, উনি ওনার একটা অ্যাড্রেস দিয়ে গেছিলেন, আপনাকে জানানো হবে। তারপরে আবার কিছুদিন চাপা পড়ে গেল। এবার ডিসেম্বরে বলছে 20 তারিখের পর, বড়দিন আসেনি, প্রচণ্ড ঠান্ডা। এই সময়
এই ভদ্রলোক যিনি ঘটনা আজকে বলছেন, উনি বলছেন আমার যে সহযোগী তার তখন নাইটে ডিউটি ছিল, আমি সেদিনকে মর্নিংয়ে ডিউটি করে চলে এসেছি, ওর নাইটে ডিউটি ছিল। আর নৈহাটির লাইনটায় লেভেল ক্রসিংয়ে তখন কাজ চলছিল, রাতের দিকের কিছু ট্রেন বন্ধ ছিল। লাইন্সম্যান যারা থাকে ইলেকট্রিকের ডিপার্টমেন্টের লাইনে কিছু কাজ ওরা মাঝরাতের দিকে করে, তখন গাড়ির প্রেশারটা একটু কম থাকে, কিছু লাইনে ট্রেন বাতিল করে দেওয়া হয় যাতে কাজটা সুষ্ঠুভাবে হয়। আপনারা জানবেন বর্তমানেও যারা নৈহাটির সাইডে থাকেন এখনও কিন্তু এরকম কাজ হয়, নৈহাটিতে ম্যাক্সিমাম সময় এই ধরনের কাজ চলতে থাকে। উনি বলতে রাত্রেবেলা কাজ চলছিল, যেখানে যারা কাজ করছে ওরা একটা জায়গায় দল বেঁধে সাইডে তাঁবু খাটায়, ওরা খাওয়া দাওয়া করে, নিজেদের মধ্যে কাজ করছে, আলো টালো জ্বেলেছে। আর এই গার্ড যে ভদ্রলোক সে কিন্তু ওই সময় একটুখানির জন্য, যেহেতু ওই লাইনের ট্রেন ছিল না তখন, একদম রেড সিগন্যাল করে দেওয়া আছে, উনি ওনার একটু কি বলবো প্রাকৃতিক কাজ সারতে একটু গেছিলেন ভেতরে, অফিসের ভেতরে। ওইটুকু টাইমের মধ্যে একজন লাইন্সম্যান যিনি লাইনে কাজ করছিলেন তিনি এই ঘটনাটা তার চোখে দেখা ওই ভদ্রলোককে বলেছিলেন, যিনি তখন বাথরুমে গেছিলেন আর কি। বলছেন হঠাৎ করে দেখলাম একজন ঘরোয়া বউ টাইপের, মাথায় ঘোমটা দেওয়া, দৌড়তে 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 ওই দিক থেকে, মানে রেল লাইনের দিকে ইশারা করে বলছে, ওই দিক থেকে এসে গাছের ফাঁকে দাঁড়ালো। আমরা প্রথমে বুঝতে পারিনি, আর রাতের বেলা ওনারা একটু ভয় পেয়ে গেছেন যে এরভাবে মহিলা আর এত রাত্রে একা আরাম দৌড়তে দৌড়তে, শীতের ঠান্ডায় তার গায়ে কোনো শীতের পোশাক নেই, এটা একটা অদ্ভুত বিষয়। এসে দাঁড়ালো, দাঁড়িয়ে এবার বলছে যে কি হয়েছে, কি ব্যাপার, এরকমভাবে উঠে দাঁড়িয়ে আছে কেন? তো ওদের যখন দেখেছে সে তখন সাইড হয়ে গেছে, একটা লুকোনোর মতন ব্যবস্থা ছিল। যারা আপনারা নৈহাটিতে আছেন, আবারও বলছি, তারা ভালো বলতে পারবেন, আমি তো চোখের সামনে স্টেশনের অবস্থাটা দেখিনি। বলছে লুকানোর মতন ব্যবস্থা ছিল যে একটা মানুষ নিজেকে লুকিয়ে নিতে পারবে। লুকিয়ে নেওয়ার পর এরা ভেবেছে যে অন্য কিছু ব্যাপার নয় তো, কারণ ট্রেনের স্টেশনে বা লেভেল ক্রসিংয়ে রাত্রেবেলা তো অনেক কিছু শোনা যায়, আর ওখানেও নাকি অনেকেই রাত্রেবেলায় মাথা ছাড়া কাউকে হেঁটে যেতে দেখেছে, গায়ে টুপি কোট পরে, গরমকালেও একজন সাহেবের মতন লোককে রেল লাইনের ওপর দিয়ে হেঁটে যেতে দেখেছেন। সে এমনভাবে হেঁটে যায় কিছুটা যাওয়ার পর ধোঁয়ার মধ্যে মিলিয়ে যায়, তাকে আর দেখা যায় না। তো এরকম কথা ওখানে প্রচলিত ছিল। অনেকে ভাবে যে চোখের ভুল, অনেকে ভাবে না এসব কিছু রেল লাইনে হতে থাকে। তো সেই দিনকে ওই ভদ্রমহিলা ওইভাবে লুকিয়ে পড়ার পর তারপর তারা আবার নিজেদের কাজে মন দিয়েছে। আবার কিছুক্ষণ বাদে ওদের মধ্যে একটি ছেলে, তার নাম ছিল সৌরভ, সে বলছে আবার দেখো মহিলা কিন্তু ওই দিক থেকে ওই দিকে ক্রস করলো। এবার ওদের যে কাজের একটা টাইমিং ছিল সেটা প্রায় ক্লোজ হবার পথে, এবার তো ট্রেন ছেড়ে দেওয়া হবে। বলছে কিছু উদ্দেশ্য নেই তো এরমভাবে ঘুরে বেড়াচ্ছে কেন? এবার যে ভদ্রলোক স্টেশনের লেভেল ক্রসিং ওখানে থাকার কথা, উনি তো তখন ওই মুহূর্তে নেই। উনি বললেন তারপরে এদের মধ্যে একজন গিয়ে ওনাকে খবর দিয়ে এলো যে তখন উনি চলে এসেছেন, যে দেখুন এরকম এরকম ঘটনা ঘটেছে, তো মহিলা এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর কেন জানি না আমাদের একটু সন্দেহ হচ্ছে। ভদ্রলোক বললেন যে ওরকম মাঝে মাঝে হয়, তোমার ওই দিক দিয়ে ঘুরে বেড়ে আসে, আমার ওখানে অ্যাড্রেস আছে, ওর বাড়ির ল্যান্ডফোন নাম্বার আছে, আমি ওর বাড়িতে ফোন করে দিচ্ছি। বলে আচ্ছা। তখন উনি বললেন দেখো আমার শরীরটা ভালো নেই, পেটের প্রবলেম আছে, আমি আরেকবার বাথরুমে যাচ্ছি। খুব রভাবে ঘটনাটা বলছি বন্ধুরা, প্লিজ কিছু মনে করবেন না, তো তোমরা দেখো যেন কিছু ঘটনা না ঘটায়। বলে না 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 আমরা দেখছি। তো ওদেরও সন্দেহ হচ্ছে, ইনিও আবারও বেরিয়ে গেছেন। এরপরে যখন তাদের কাজকর্ম মিটে গেছে, এবার ট্রেন যাতায়াত করবে রাত্রিবেলার, অনেক থ্রু ট্রেন পাস করে বা আরও লোকালও কিছু হয়তো যেতে পারে, সেই সময় ওদের কাজ হয়ে গেছে, ওরা একটা জায়গায় গিয়ে জটলা করে বসে আছে, ঠান্ডার মধ্যে আগুন জ্বালিয়েছে, ওরা জটলা করে বসে আছে, সেদিনকার মতো ওদের কাজ শেষ। এমন সময় দেখে ওই মহিলা লাইনের মাঝখান দিয়ে দৌড়তে আরম্ভ করেছে, এবং ওরা দেখলো যে সিগন্যাল গ্রিন হয়েছে, এবার ট্রেন আসবে বুঝতে পেরে ও মহিলা দৌড়তে আরম্ভ করেছে।
তার মানে তার একটা খারাপ উদ্দেশ্য নিয়েই সে এতক্ষণ ধরে ঘোরাঘুরি করে যাচ্ছে। তখন এদের মধ্যে যিনি সৌরভ, তিনি বলছেন দাঁড়াও, আমি একবার ওনাকে গিয়ে গার্ডম্যানকে গিয়ে খবর দিয়ে আসি। উনি ওনার বাড়িতে বলেছিলেন ফোন করবে রাত্রিবেলা, এইভাবে একজন মহিলা ঘুরে বেড়াচ্ছে, এটা তো ভালো কথা না। লেভেল ক্রসিংয়ে ট্রেন এলে তো একদম গেল, আর এটা পুরুষ না, ওই একই সমস্যা যে হাত ধরে তাকে টেনে নিয়ে আসবো। এমন সময় বলছে কোট প্যান্ট পরা একজন ভদ্রলোক ওই রেল লাইনের মানে মাঝখান দিয়ে যাচ্ছিলেন। এবার তাকে দেখে তাদের আর অন্য কোনো রকম সন্দেহ হয়নি, ভেবেছে ওই কোনো রেলের আধিকারিক হয়তো হবে, রাত্রিবেলা হয়তো কোনো কাজের দেখতে দেখতে এসছে। আর শীতকাল, ওই সময় কোট প্যান্ট পরে থাকলে কেউ সন্দেহেরও কোনো কিছু নেই। ওই ভদ্রলোক একদম মহিলাকে হাতটা চেপে ধরে টানতে টানতে নিয়ে চলে গেল, মানে লাইনটা ক্রস করিয়ে। এরা এখানে দেখে ভয় পেয়ে গেছে। ভয় পেয়েছে অন্য কারণে, একে তো মহিলাকে বাঁচালো তো ঠিক আছে, কিন্তু হয় না মানুষের ভালো করতে গিয়ে খারাপ হয়। মহিলা আবার অন্যরকম কিছু না বলে, ভদ্রলোক এত বড় উপকার করলো, কিন্তু এরা নিজেদের মধ্যে আলোচনা করছে, তো এর বাড়িতে খবর দিলে হয় না, এরকম বারবার প্রায় নাকি চেষ্টা করে ভদ্রলোককে না কোনো রকম খারাপ কোনো পরিস্থিতির মধ্যে পড়তে হয়, কেন আজকের যুগে তো লোকের উপকার করাটাও একটা পাপ হয়ে দাঁড়িয়েছে। তখন ওনার সঙ্গে সৌরভ বলে ভদ্রলোক, তার সঙ্গে আরও 5 জন ছিলেন। তারা বললেন যে আমরা তো আছি, আমরা বলবো, উনি বাঁচিয়েছেন ওনাকে, সত্যিই তো, না হলে তো ওনার প্রাণ চলে যেত। থ্রু ট্রেন বেরিয়ে গেল পাশ দিয়ে, অনেক বড় বিপদ হয়ে যেতে পারত। তো ভদ্রমহিলাকে নিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে ওইখানে ঠিক গার্ডম্যান যেখানে, সেখানকার উনি রেখে দিয়ে ভদ্রলোক চলে গেছেন। এরা ততক্ষণে ছুটে গেছে, তো দেখছেন ওই কোট পরা ভদ্রলোক নেই। গার্ডম্যানকে এবার বলাতে যে আচ্ছা, যে ছিল উনি কোনো আধিকারিক, আপনার এখানেই হয়তো রাত্রেবেলা এসেছিলেন, উনি কিন্তু এদেরকে, এই ভদ্রমহিলাকে বাঁচালেন। তো উনি ভদ্রমহিলাকে বসতে বললেন বা কিছু। ভদ্রমহিলা দিকে থরথর করে কাঁপছে, কেন মরবো আলাদা, আর চোখের সামনে থেকে মৃত্যুকে দেখা, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। ভদ্রমহিলা কিছুটা শীতে আর কিছুটা ভয়ে থরথর করে কাঁপছে। তাকে জল দেওয়া হলো। এবার এই গার্ডম্যান ভদ্রলোক বলল, আপনাকে অনেক দিন ধরে দেখেছি আপনি এরকম করেন, সেই কালী পুজোর সময় থেকে দেখে আসছি, সকালবেলা আপনি এরকম অনেকবার ট্রাই করেছেন, আপনার ফ্যামিলির লোককে অনেকবার ডেকে আপনাকে তার হাতে তুলে দেওয়া হয়েছে। এবার তো আমরা বলবো যে আপনার এরকম করলে তো আপনাকে মানসিক কোনো চিকিৎসা করানো দরকার। আজকে তো মনে হয় ঈশ্বর আপনাকে বাঁচালো। ঈশ্বর বারবার ঈশ্বর বাঁচালো এই কথাটা হচ্ছে। তখন সৌরভ বললেন, আরে ওই ভদ্রলোকই তো ঈশ্বরের দূত হয়ে এসেছিল, না হলে কী হতো। এই গার্ডম্যান ভদ্রলোক বললেন যে কোন ভদ্রলোক? বলে কেন, যে ওনাকে হাত ধরে এখানটা পার করে দিল, টানতে টানতে নিয়ে এসে এখানে এসে ফেললো। ভদ্রমহিলা অবাক হয়ে তাকিয়ে আছে সৌরভ এবং তার সঙ্গে যারা ছিল তার দিকে। বলছে যে আমার তো হাত ধরে কেউ টানেনি। তখন ওরা বলছে, ধুর, ও তো পাগল, ওর কথার কি মানে গুরুত্ব আছে। একেতেই চোখের সামনে মৃত্যুকে দেখেছে, তার মধ্যে একটুখানি মানসিক অসুস্থতা আছে, কেন বারবার এরকম অ্যাটেম্প্ট করছে। তো বলছে আপনাকে যিনি হাত ধরে এখানে দিলেন, আপনি যার জন্য বেঁচে আছেন, আপনি তাকে এই মুহূর্তে ভুলে গেলেন। সৌরভ বলছেন, আমি তখন একটাই আমার মাথায় ছিল যে আমি ভাবছি যে এই ভদ্রমহিলা মিথ্যেবাদী, মিথ্যে কথা বলছে, কারণ ওরা সবাই মিলে একসঙ্গে ভদ্রলোককে দেখেছে যে ইনি মানে পুরো সিনেমা স্টাইলে এসে ওনাকে বাঁচিয়েছে, নাহলে ওনাকে বাঁচানোটা সম্ভব ছিল না। উনি বলছেন না, ভদ্রমহিলার বক্তব্য, আমি ট্রেনটা যখন এলো, ট্রেনের হাওয়াতে, ওই হাওয়ার বেগে আমি ছিটকে এদিকে চলে এসেছি। তখন গার্ডম্যান বললেন যে আমি কিন্তু তাই দেখেছি। ওই ভদ্র রাত্রে যিনি ডিউটি করছিলেন বলে, আমি এক্স্যাক্টলি, আমি তখন এসে হাত পা মুছে ওই দিকে তাকিয়ে আমার মানে চোখ মুখ ঠান্ডা হয়ে গেছে, কি ভদ্রমহিলা ট্রেনের সামনে, এবং তখন উনি হাওয়ার মধ্যে যেন ঘুরতে ঘুরতে ঠিক বলের মতো এদিকে এসে ছিটকে পড়লেন। তারপর আমি ওনাকে সাহায্য করলাম, উঠিয়ে এনে তুলেছি, আমিও কিন্তু কাউকে দেখিনি। ইনিও যখন বললেন কাউকে দেখেনি, এবার সৌরভদের ভয় লেগে গেল, তাহলে ওরা এতক্ষণ কাকে দেখছিল, এবং একটা মানুষকে দেখলো আরেকজনকে বাঁচাতে চোখের সামনে, সেটা মিথ্যে, এটা মানতে হবে, কিভাবে সম্ভব সেটা। এরপরে আরও একটি ঘটনা এই স্টেশনকে কেন্দ্র করে আছে।
একজন ভদ্রলোক রাতের বেলা, এই ঘটনাটার এখানেই নিষ্পত্তি হয়ে যায়। পরবর্তীকালে সেই ভদ্রমহিলাকে কোনো চিকিৎসা করা হয় বা কিছু হয়, কিন্তু তাকে ওইভাবে আর অ্যাটেম্প্ট করতে দেখা যায়নি। এইখানে আরও একটি ঘটনা ঘটেছিল। ওই টুপি পরা ভদ্রলোককে আরও একবার দেখা যায়। একজন ভদ্রলোক রাত্রেবেলা রেল লাইন লেভেল ক্রসিং ধরে আসছিলেন। তার কোনো একটা জায়গায় কোনো অনুষ্ঠান ছিল, সেখান থেকে আসতে দেরি হয়েছে। এবার সাইকেল নিয়ে আসছিল। সাইকেল নিয়ে আস্তে 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 মনে গুনগুন করে গান করতে করতে লেভেল ক্রসিং পার করছিল। আর অনেক রাত হয়ে গেছে। একা মানুষ, তার কোনো ভয় বা কিছু ছিল না। তিনি বলছেন লেভেল ক্রসিংটা পার হতে যাবে, তখন সামনে দিয়ে থ্রু ট্রেনটা বেরিয়ে গেল। ট্রেনটা যেই বেরিয়ে গেল, ট্রেনের পেছন পেছন দেখছে একজন বিশাল লম্বা কালো কোট প্যান্ট পরা, তখন কিন্তু আবার বৈশাখ মাস, কোট প্যান্ট পরা একজন ভদ্রলোক, একদম মাথায় সেই সাহেবদের মতন বড় চওড়া টুপি, কালো ওভারকোট পরে হাঁটছে না, তার পা দুটো মাটিতে ঠেকছে না, যেন মনে হচ্ছে হাওয়ায় ওই ট্রেনের গতির সঙ্গেই যেন ভাসতে 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 যাচ্ছে। এই সেই ভদ্রলোকের নিজের চোখে দেখা। এবং ওটা দেখে ওরে বাবারে করে মানে থকঠক করে কাঁপতে কাঁপতে উনি যখন লেভেল ক্রসিং ক্রস করছেন, ক্রস করে সাইকেল নিয়ে আসছেন, উনি দেখেন পেছন থেকে ওই ভদ্রলোক মানে দৌড়তে দৌড়তে আসছে, মানে ওরকম হাওয়ায় ভাসতে ভাসতে, মানে হাওয়ায় ভাসতে ভাসতে যেভাবে চলে গেল, আবার হাওয়ায় ভাসতে ভাসতে আসছে, এবং একটা খট 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 শব্দ হচ্ছে আর ভাসতে ভাসতে আসছে। বলে চোখের সামনে রাত্রেবেলা দেখা, একেতে বৈশাখের গরম, তার মধ্যে ওই দৃশ্য। বলছে যাকে দেখেছি তার মুখ বলে কিছু আমি দেখতে পাইনি, মানে অন্ধকার ছিল, মুখের কোনো কিছু বোঝা যায়নি, শুধু কোট প্যান্টটাই যেন মনে হচ্ছে হেঁটে চলে বেড়াচ্ছে। বলে চোখের সামনে দেখা। আমি সাইকেল নিয়ে দৌড়তে দৌড়তে মানে সাইকেলে উঠে বসবো দিয়ে চালাবো সেটাও আর পারছিলাম না। সাইকেল নিয়ে দৌড় দিতে দিতে একটা জায়গায় এসে হোঁচট খেয়ে পড়ে যায়, এবং পড়ে গিয়ে অজ্ঞান হননি। তারপরে উনি আবার অনেকক্ষণ বাদে একাই, তখন ওই সময় ওই জায়গাটায় বলছে কেউ ছিল না। অনেক পরে কিছু লোক যারা অনেক রাত অবধি গরমকালে রকে আড্ডা মারে, তাদের একটা দল বোধহয় ওই দিক দিয়ে আসছিল, ওনাকে দেখে তোলে, এবং উনি পড়ে গিয়েছেন এমন বেকায়দে উনি উঠতে পারছিলেন না। এত মানে প্রেশার ফল করে গেছে বলুন বা যাই বলুন, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তারা ওনাকে তোলে এবং আস্তে আস্তে ওনাকে শুশ্রূষা করে এবং বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে। তার মুখ থেকে ওরা শুনেছিল যে এই অবস্থা। এবং এই ভদ্রলোকের যখন ঘটনাটা ঘটে, তখন আজকে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি ওই নৈহাটির ওই রেলওয়েতেই তখন কিন্তু গার্ডের চাকরি করছিলেন, রাত্রিবেলা ডিউটি ছিল ওনার। উনি বলছেন ভদ্রলোককে আমি যেতে দেখলাম এবং ওইভাবে দৌড়তে দেখলাম, আমি ভাবলাম হয়তো ট্রেন আসছে, অনেকেই ভেবে না দৌড় দেয় লেভেল ক্রসিংয়ের উপর দিয়ে, আমি সেটা ভেবেছি। আমি কিন্তু চোখের সামনে কোনো কালো টুপি বা কোট পরা কাউকে দেখিনি। তবে শীতকালে অনেক সময় আমরা যখন সমস্ত বন্ধ করে ভেতরে বসে থাকতাম এবং অল টাইম আমাদের ওপর বিভিন্ন ইনস্ট্রাকশন থাকে, সেটা সেভাবে ট্রেন চলে, সেভাবে আমাদের গেট তুলতে হয়, গেট নামাতে হয়, এগুলো করতে হতো। কিন্তু একটা অদ্ভুত মানে অন্য টাইপের হাওয়ার মতো, মানে নর্মাল হাওয়া না, হাওয়া দিচ্ছে এমনি হাওয়া, ওইটা একটা অন্য রকমের হাওয়া এসে ঠিক ওখানকার কাঁচের জানলায় একটা বাড়ি মেরে চলে যেত। পরিষ্কার বোঝা যেত হাওয়ার একটা কুণ্ডুলিটা একটা মানুষের শেপ নিয়েছে, সেটা এসে ধাক্কা মেরে চলে যেত। এবং অনেক সময় সেটা লাইনের এপাশ থেকে ওপাশে ক্রস করতো, ট্রেন আসছে না তখন ক্রস করতো। আমি টুপি পরা কাউকে দেখিনি, আমি ওটা ক্রস করতে অনেকবার দেখেছি। এবং একবার এমন একজনকে দেখা গেছিলো যে সেই মানুষটা ক্রস করছে, তার সঙ্গে হাওয়াটা ক্রস করছে। উনি কিন্তু ওখান থেকে দেখতে পাচ্ছেন, কিন্তু কাউকে তো বলা যায় না তোমার পাশে একটা হাওয়ার মতো কুণ্ডলি ক্রস করছে। একটা আমরা যেমন সিনেমাতে দেখি না যে ঝড়ের সিনটা যেভাবে দেখানো হয়, ঠিক ওই রকম টাইপের একটা জিনিস ক্রিয়েট হতো, ফগের মতো, হাওয়ার মতন একটা ঘূর্ণির মতো। তো সেটাও তার সঙ্গে সঙ্গে যাচ্ছে। এবং উনি ওখানে চাকরি করতেন, অনেক লোক যাতায়াতের পথে চেনা হয়ে গেছিলো। তার এক সপ্তাহ বাদে শুনেছিলেন সেই লোকটি মারা গেছে। তো এরকম অনেক ঘটনা হয়। উনি বলছেন আরও অনেক ঘটনা আছে এই নৈহাটি স্টেশনকে কেন্দ্র করে, আমি পরে পরে সব বলবো। তো এই কোট পরা ভদ্রলোকের বিষয়টা এটাই। আজকে ভদ্রমহিলা পরবর্তীকালে যখন সুস্থ হন, যে প্রথম ঘটনাটা যার সঙ্গে ঘটেছিল, তিনি স্বীকার করেছেন যে চোখে তো দেখতে পাইনি, তবে একটা হাওয়ার
দাপট আমাকে সরিয়ে ওখানে ফেলেছিল, এটা আমি দেখেছি। আর সৌরভরা বলেছিলেন আমরা স্পষ্ট দেখেছি ভদ্রলোক ওকে লাইন থেকে মানে টানতে টানতে নিয়ে গিয়ে মানে সমতলে গিয়ে ফেললো, তার প্রাণ বাঁচালো বলে। যদি সৌরভদের কথাই সত্যি হয়, ভদ্রমহিলা পরে স্বীকার করেছিলেন যে তাহলে ওনার কাছে আমি জীবন ঋণে ঋণী, উনি আমাকে প্রাণ বাঁচিয়েছিলেন। তখন বলছিলেন পারিবারিক প্রচণ্ড অশান্তির জেরে সবসময় ওনার মনে হতো জীবনটা শেষ করে দিই। তো জীবন শেষ করে দেওয়ার সবথেকে বড় পথ পায় মানুষের রেল লাইন বলে। বর্তমানে তিনি মানসিকভাবেও সুস্থ, আর এরকম চিন্তাভাবনা ওনার মাথায় নেই বলে। উনি শুধু আমাকে বাঁচাননি তা না, উনি আরও একটি কথা মেনশন করেছিলেন যেটা বলা অত্যন্ত প্রয়োজন। তারপর থেকে যেখানে আমার মানে ডাক্তার দেখিয়েও আমাকে সবাই মিলে বাড়িতে বুঝিয়ে মানে প্রফেশনাল যারা তারা বুঝিয়েও আমাকে ঠিক করতে পারছিল না, একটা ডিপ্রেশনে চলে গেছিলাম, জীবনের প্রতি একটা মনে হচ্ছিলো কেন বেঁচে আছি, এরকম একটা মানসিকতা হয়েছিল বলে উনি ধাক্কা দিয়ে শুধু সেদিন প্রাণ বাঁচাননি, তারপর থেকে আমার এরকম মানে এই যে মানসিকতা এটা আর কখনো হয়নি, কোনো দিন মাথায় আসেনি। তারপরেও জীবনে অনেক চাপানুতোর গেছে, অনেক কিছু গেছে, আর হয়নি। তো এই জিনিসটা ওই বললাম যিনি ঘটনা পাঠিয়েছে নৈহাটি থেকে, তাকে নিজে ওই ভদ্রমহিলা জবানবন্দি দিয়েছেন অনেক বছর বাদে, এবং কিছু কিছু ঘটনা তো ওনার চোখের সামনে দেখা, কিছু ওনার ওই বন্ধু যার সঙ্গে ওনার রোটেশন হতো তার নিজের দেখা ঘটনা বলে। সৌরভও যার কথা বলছেন তিনি ওর খুব পরিচিত ছিলেন, যে লাইন্সম্যান যে কাজ করছিলেন বলে। ওরাও আমাদের একই ফিল্ডে আছে, আমরা সবাইকে মোটামুটি চিনি। তো ও মিথ্যে কথা বলা বানিয়ে বলা ছেলে না, খুব সৎ ছেলে। ও যা দেখেছিল, ও যেটা দেখেছিল ও সেটাই বলেছে। এবং যিনি তখন গার্ডম্যান ছিলেন, যার একটু সমস্যা ছিল শারীরিক, তিনি বললেন আমি কিন্তু ওই একই জিনিস বলবো, আমি কিন্তু দেখিনি যে কেউ এসে ওনাকে বাঁচালো। আমি হাওয়ার একটা কুণ্ডলিতেই ভদ্রমেলা সাপটে এসে এদিকে পড়লো, শুধু এটা আমি দেখেছি। আমি তখন কিন্তু কোনো কোট প্যান্ট পরা কাউকে দেখিনি। একই ঘটনায় তিনজন তিন রকম কথা বলেছিল। কেমন লাগলো বন্ধুরা আজকে নৈহাটির এই ঘটনাটা অবশ্যই জানিও। তোমাদের যদি ভালো লাগে, উনি আরও অনেক ঘটনা নৈহাটি স্টেশন বা হালি শহর ওখানকারকে কেন্দ্র করে আছে, এবং উনি যখন যেখানে ওনার ট্রান্সফার হয়েছে সেখানকার ঘটনা আছে। লাস্ট উনি নৈহাটি স্টেশনেই ওনার ওখানে কারার পরই ওনার অবসর নিয়েছিলেন, এবং অবসর নেওয়ার পরেই নৈহাটিতে বাড়িটা করেন। তার আগে বহু জায়গায় ওনার পরিবর্তন হয়েছে। এবং উনি বলেছেন যে স্টেশনের ঘটনায় অনেকে যে কমেন্ট করেন বলে ম্যাক্সিমাম স্টেশনে কিন্তু আমরা এরকম ভৌতিক ঘটনা আমরা শুনেছি কাজসূত্রে, কিন্তু এগুলো আমরা বাইরে বলতে পারি না। তাই নাম প্রকাশ না করে যদি ভালো লাগে আমি আবারও কিছু ঘটনা শেয়ার করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে এইভাবে আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করার জন্য। আজকে দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন শান্তনু চক্রবর্তী। শান্তনু বলছেন ঘটনা বলেছিল চ্যাপ। শ্রোতারা বন্ধুদের স্মরণে থাকতে পারে কালী মন্দির সংলগ্ন পাতাল ভৈরবের ঘটনাটা আমাকে যে বলেছিল, যে ইতিমধ্যে আরও অনেক ঘটনা সে বলেছে, সেগুলো কিন্তু ওগুলো সবই ওর বলা। ম্যাক্সিমাম ওর নিজেরই জীবনের অভিজ্ঞতা। জীবনে চলার পথেও বেশ কয়েকবার ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, সেগুলো অবশ্য অল্প সময়ের জন্য, যদিও আমার কাছে সেগুলো লোমহর্ষক লেগেছে। কিন্তু সবথেকে আশ্চর্য লেগেছে সেই ঘটনাটা, যেটা হয়তো আজও পুরোপুরি শেষ হয়নি এবং যথেষ্ট রহস্যময়। ওই যে বাড়িটায় ভাড়া থাকে, সেখানে ওরা নিচের তলায় একটা বিরাট অংশ নিয়ে বাস করে। ইদানিং সেখানে কিছু রহস্যময় ঘটনা ঘটছে। মাঝরাতে কিছু একটা ওর বউয়ের গালে আঁচড় দিয়ে গেছে, কিন্তু সেটা কোনো পোকামাকড়ের আঁচড় নয়। আমি সে আঁচড় দেখেছি। সেদিনও আমাকে মাঝরাতে ফোন করে বলেছিল জানো, এক্ষুনি আমাদের ঘরে একটা অদ্ভুত ঘটনা ঘটল, আমরা তো কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। আমি অবাক হয়ে বললাম কি হয়েছে? বলে আরে তুমি আমার বাচ্চাটাকে যে খেলনা কিনে দিয়েছিলে না, সেটা তো পাশে একটা তাকের ওপর রেখেছিলাম। হঠাৎ কি গাড়িটার মধ্যে সাদা টুনি লাইটের মতো আলো জ্বলছে, সাথে পুতুলটাও আপনা আপনি নড়ছে। আমি বললাম কিন্তু গাড়িটাতে তো কোনো লাইট নেই যে লাইট জ্বলবে, কেননা আমি নিজে কিনেছি, আমি জানি, এবং লাইট জ্বালার কোনো ব্যবস্থা নেই, আলো জ্বলতেই পারে না। কিন্তু ও বাড়ির সবাই তাই দেখেছে, এবং পুতুলটাই বা নিজে থেকে কেন নড়বে? আমি বললাম সেটাই তো, বেশ কিছুদিন ধরেই তো তোমার বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটছে। ও বাড়িতে কি ভূত আছে তাহলে? চ্যাপ বলল আমার হাতে পায়েলের জন্য তান্ত্রিকের দেওয়া তাবিজ আছে বলেই ভূত আমার কিছু করতে পারবে না, তাই আঁচড় কেটেছে আমার বউয়ের গালে। কিন্তু এইসব ঘটনায় ভয় পেয়ে রাত্রে ওই ঘরে থাকতেই পাচ্ছে। তাছাড়া আরও শুনলাম যে যখন ওরা বাথরুমের প্রয়োজনে বাইরে যাচ্ছে, বাথরুমের সামনের লাইনটা
জ্বলা নেভা করছে, কিন্তু সেখানে কানেকশানের কোনো সমস্যা নেই। আশ্চর্য এই যে এমনি সময় লাইট আলো স্থির থাকে, কিন্তু বাইরে বেরোলেই ওরকম করে। ওর কাছে পায়েলের নামটা শুনে চমকে উঠলাম। আচ্ছা, পায়েল আবার জেগে ওঠেনি তো? কেননা তোমাদের ওই বাড়িতে তো কোনো সমস্যা ছিল না, তবে অনেক দিন আগে এমন একটা হয়েছিল। তখন চ্যাপ বলল, হ্যাঁ ঠিক বলেছ, মনে হচ্ছে পায়েল আবার ফিরে এসেছে। আমি বললাম, তোমার তাবিজটা তো অনেক দিন পুনরুজ্জীবিত করা হয়নি, যেমন সেই তান্ত্রিক বলেছিল। চ্যাপ বলল, তা ঠিক, তবে এই তাবিজের জন্যই আমার কোনো ক্ষতিও করতে পারবে না। আমি বললাম, কিন্তু তবুও তো পায়েলকে তোমার জীবন থেকে চিরদিনের জন্য বিতাড়িত করা দরকার। বাড়িতে কোনো যাগযজ্ঞ যাই হোক কিছু তো দরকার। চ্যাপও বলল, ঠিকই বলেছ, তার সঙ্গে আগে যে সম্পর্কই থাক, এখন তো আমি অন্য জীবনে প্রবেশ করেছি। আমি ওর সঙ্গে একমত হলাম। হ্যাঁ ঠিকই, কতদিন আর পূর্বজন্মকে বহন করবে? বয়স তো প্রায় 40-এর কাছাকাছি হলো। চ্যাপ বলল, হ্যাঁ ঠিকই তাই। আমি সেই কোন ছোটবেলা থেকে আমার পূর্বজন্ম দেখে আসছি। আজ এতদিনও সেই স্বপ্ন পুরোপুরি বন্ধ হলো না, আর পায়েলও জীবন থেকে বিদায় নিল না। স্বপ্নের কথাটা অবশ্য চ্যাপ আমাকে আগেই মাঝে মাঝে বলতো। ছোটবেলা থেকে একই ধরনের স্বপ্ন বছরের পর বছর দেখেছে। স্বপ্নে সুন্দর গ্রামের পরিবেশ, খোলা উঠোন, বিরাট বাড়ি, লোকজনের কোলাহলে গমগম করছে, এমন দৃশ্য দেখেছে। এই ধরনের স্বপ্ন দিনের পর দিন, বছরের পর বছর দেখতে দেখতে ওর ধারণা বদ্ধমূল হয়ে গেছিল এটা স্বপ্ন, স্বাভাবিক না। বাড়ি ঘর পরিবেশ সব তার চেনা। ও বলতো, ওই সব কিছু দেখেছি আগের জন্মের অভিজ্ঞতা। আমিও ওর সাথে একমত হলাম, কেননা এসব আর কী বা ব্যাখ্যা দেবো। স্বপ্নে বলতো নদী দেখত, নদীর কাছে গেলে একটা অস্বস্তি, তারপর যেন আর কিছুই মনে নেই। এমনটা হয় বলতো, আমার কেন মনে হয় আমি ওই নদীতে জলে ডুবে মারা গেছিলাম অকালে। সেই সব চেনা পরিবেশ পরিবার ছেড়ে, তাই আমার অবচেতনে একটা অতৃপ্তি রয়েছে, যা ছোটোবেলা থেকে এইসব স্বপ্ন দেখিয়ে চলেছে। কিন্তু চ্যাপ যে স্বপ্নে শুধুমাত্র এইসব দেখে তা নয়, এইসব পরিচিত পরিবেশের মাঝে মাঝে একটা মেয়েকেও দেখে, খুব চেনা তার, কিন্তু চ্যাপের অকাল মৃত্যুতে সেও যেন তার জীবন থেকে হারিয়ে গেছে। আগে যখন চ্যাপ অন্য জায়গায় ভাড়া থাকতো, সেখানে মাঝে মাঝে স্বপ্নে জেগে উঠত। ওর বউ দেখতো সেই সময় চ্যাপ একটা অন্য মানুষ, কাউকে চিনতে পারছে না। একদিন তোর বউয়ের মনে হলো যে কেউ তার স্বামীর উপর ভর করেছে, কেন চ্যাপ তখন অস্বাভাবিক আচরণ করছে। তার গায়ে যেন অসীম জোর, বউকে ঠেলে ফেলে দিয়ে বলছে, তুই কে? আমাদের ভালোবাসার মধ্যে তুই কে? চ্যাপের বউ বলল, তোমার কি হয়েছে, এমন করছো কেন, পাগল হয়ে গেছো? চ্যাপ উত্তর দিল, ঠিকই বলছি। ওর বউ বুঝলো এ তার স্বামী চ্যাপ নয়, অন্য কেউ, কেন তার স্বামীর গলা সম্পূর্ণ অন্যরকম। বউ বলল, তুমি কে? চ্যাপের গলায় উত্তর, আমি পায়েল। কে পায়েল? উত্তর হলো, তুমি যাকে বিয়ে করেছো, আমি তার ভালোবাসার মানুষ। ওর সাথে আমার বহুকালের সম্পর্ক, আমার সাথেই ওর বিয়ের কথা ছিল, সব শেষ হয়ে গেল। চ্যাপ চলে যাওয়ার পর আমি পৃথিবীতে থাকিনি, চ্যাপের কাছে ফিরে গেছি, ওকে নিয়ে যাব। এই কথা বলে পায়েল নীরব হয়ে যায়, আর চ্যাপও স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এতক্ষণ কি ঘটেছে কিছুই স্মরণ করতে পারে না, শুধু বউয়ের কাছে সব কথা শুনে তাজ্জব হয়ে যায়। অনেক রহস্য তার কাছে পরিষ্কার হয়ে যায়। এরপর চ্যাপ তান্ত্রিকের কাছে গিয়ে সব কিছু বললে সে তান্ত্রিক কিছু ক্রিয়া করে চ্যাপের হাতে একটি তাবিজ বেঁধে দেন, এবং সেই তাবিজ তাকে বড় কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করবেন এটাই ভরসা দেন। এটা যেন কখনো সে হাতছাড়া না করে, শুধু মাঝে মাঝে তাবিজটাকে মন্ত্রপুত করতে হবে। সেই থেকে বেশ কয়েক বছর চ্যাপের হাতে ওই তাবিজ রয়েছে, কিন্তু বেশ কয়েক মাস পর পর ওর জীবনে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে, এবং সেই সব স্বপ্ন যা আগে দেখতো ফিরে ফিরে আসে। চ্যাপের মতে, আমারও ধারণা ছোটবেলা থেকে এইসব স্বপ্ন তাকে পায়েলই দেখিয়ে আসছে। পূর্বজন্মের ঘটনা তাকে স্মরণ করানোর চেষ্টার জন্যই সে হয়তো এইসব করছে। চ্যাপ বলে, মাঝে মাঝে তার নিজের মাথাটা এত ভারী হয় বিছানা থেকে উঠতেই পারে না। ওর শরীরে কিন্তু কোনো রোগ নেই, খাওয়া দাওয়া সব কিছু স্বাভাবিক, তবু শরীর দুর্বল লাগে, স্বাভাবিক লাগে না। চ্যাপ বলেছিল, আমার মৃত্যুর পর সম্ভবত পায়েল আত্মহত্যা করেছিল। আমি ওর কাছে এসব ঘটনা অনেক দিন আগে শুনেছি। আমি বারবার বলেছি বিষয়টা সুবিধার লাগছে না, পায়েলের অতৃপ্ত আত্মা তোমার সঙ্গেই আছে, ও দৃষ্টি তোমার মতো, তোমার স্ত্রী বা তোমার নতুন জীবন, তোমার সন্তান সে সহ্য করতে পারে না। সবাইকে সাবধানে রেখো, এবং যত তাড়াতাড়ি সম্ভব পায়েলকে চিরজীবনের মতো বিদায় দাও। এই পর্যন্তই থাক। এরপরে পুরীর হোটেলের এবং বেগুনগুদা স্টেশনের চ্যাপের একটি ভৌতিক অভিজ্ঞতা বলবো। এটুকু বলতে পারি সেই সব অভিজ্ঞতার সঙ্গে পায়েলের সম্পর্ক নেই। অনেক ধন্যবাদ।
ঘটনাটা শেয়ার করার জন্য। এটি পূর্বজন্মের প্রেমের ঘটনা এই জীবনটাকেও যে মানুষের কতটা বিভীষিকাময় করতে পারে তার জ্বলন্ত দৃষ্টান্ত হলো এই ঘটনা। সরাসরি চলে যাচ্ছি আজকের কমেন্ট বক্স সেকশানে, দেখে নিয়ে আমাদের বন্ধুরা কি কি কমেন্ট করেছেন। চেষ্টা করব নতুন কারোর কমেন্ট পড়ার। পিয়া পোদ্দার লিখেছেন, কত কিছু হতে পারে, এরকম কিছু না কিছু শুনলে আমারও অনেক অজানা কিছু মনে পড়ে। থ্যাংক ইউ সহেলি, ঘটনাটা আমাদের শেখালো অনেক কিছুই। মৌসুমী মুখার্জি লিখেছেন, খুব ভয়ের ঘটনা, ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। ঈশানী সেন লিখে, যত দিন যাচ্ছে তোমার বাচনভঙ্গি সুন্দর হচ্ছে, খুব ভালো একজন স্টোরি টেলার হয়ে উঠছো, আরও বড় হও, অলৌকিক জোন আরও বড় হয়ে উঠুক। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, আপনাদের এই কথাগুলোই আমাকে সবথেকে বেশি ইন্সপিরেশন দেয়। কমেন্ট করেছেন আরও পূজা চ্যাটার্জি, ইউজার BU4Z। আচ্ছা, স্বামী অঙ্গনা বিষ্ণু লিখেছেন, বিশ্বাস অবিশ্বাসের বাইরে আজও অনেক কিছু ঘটনা ঘটে, যুক্তি দিয়ে বোঝা যায় না। আমি নিজেও এর সাক্ষী হয়ে আছি। আপনি যদি সাক্ষী হন ম্যাডাম, অবশ্যই কিছু ঘটনা আমাদের সঙ্গেও শেয়ার করবেন। কমেন্ট করেছেন গীতা গোস্বামী, অমিত ভট্টাচার্য, কমেন্ট করেছেন রানা, আরও যারা কমেন্ট করেছেন, পিয়ালি। আমি চেষ্টা করছি নতুন নতুন কমেন্টগুলোকে নেওয়ার। আর কমেন্ট করেছেন কাকুলি 3872, আদি নামিন, ঘটনাটি ভালো লাগলো, বাংলাদেশ ঢাকা থেকে শুনছি। অঙ্কুর আনকুমার, আচ্ছা, অভিক, সব জিনিস তুলে বাড়িতে আনতে নেই, একদম ঠিক বলেছেন। পাপিয়া চ্যাটার্জি কমেন্ট করেছেন পাপড়ি দোলা, অমিয় দত্ত, অনেক হয়েছে রেল, এবার টপিক চেঞ্জ করুন। না, মানুষ ঘটনা আমাকে পাঠাচ্ছে, সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। ঘটনা না আসলে আমি অবশ্যই অন্য ঘটনা শোনাবো যেটা আসবে। রিকা 3846 এবং কমেন্ট করেছেন দামিনী পাল, পোটলা না, ওটাকে বটুয়া বলে, লাভ ফ্রম বেলঘরিয়া। হ্যাঁ, অবশ্যই তুমি ঠিক বলেছ, কিন্তু আমাদের এখানে পোটলা শব্দটা কিন্তু বাংলা শব্দ এবং এটা খুব চলতি ভাষায় ইউজ হয়। তবু করে তর্ক করব না, এটা আমাদের এখানে ইউজ হয়। বটুয়া অবশ্যই ভালো কথা, তুমি ঠিকই বলেছো, কিন্তু পোটলা কথাটাও ইউজ হয়। থ্যাংক ইউ সো মাচ। এবং আমাকে যেভাবে ঘটনাটা লিখে দেন আমি সেভাবেই পড়ি, তাদের ভাষাটাও সেম রাখি, আমি চেষ্টা করি তাদের এসেন্সটা যাতে নষ্ট না হয় তার জন্য। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এভাবেই সঙ্গে থাকো। শুভরাত্রি।